গঠন করবে। তো যাদের সরকার গঠনের সম্ভাবনা নাই, বা ধরেন যারা সরকারে যেতে পারবে না বা রাজনীতিতে নাই, তারা হয়তো বা চাচ্ছেন কোনোভাবে যদি এই সরকারটাকে দীর্ঘায়িত করা যায়। আপনি যদি রাষ্ট্রীয় ক্ষমতার আশেপাশে থাকেন, সুযোগ সুবিধা থাকেন, এটা তো খারাপ কিছু না। আমি দেখেছি এটা এটা নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে খুব একটা সমালোচনা হয়েছে, কথাবার্তা হয়েছে। ধরেন বিজয় দিবসে, আমাদের দেশে বিজয় দিবসের প্যারেড হবে, 26শে মার্চে আমাদের স্বাধীনতার প্যারেড হবে বা কুচকাওয়াজ হবে, এটা খুবই স্বাভাবিক এবং এটা একটা রেওয়াজ। তাদের মধ্যে ধর্মীয় উগ্রপন্থার একটা প্রবেশ ঘটেছে। এইরকম যখন আওয়ামী লীগের প্রচারণা হচ্ছে দেশে বিদেশে সর্বত্র, সেই জায়গায় যখন আপনি এই ধরনের কাজকর্ম করবেন, তখন তো আওয়ামী লীগের হাতে আপনি অস্ত্র তুলে দিচ্ছেন। আপনি যে দুইটা প্রশ্ন করলেন, ডক্টর ইউনূসকে কেউ পরিচালিত করছে কিনা, এখন এখানে আমি পরিচালনা করার প্রশ্নটা বা প্রসঙ্গটা আনবো না। এইখানে যেটা হয়, রাষ্ট্র পরিচালনায় তো সরকারের অনেক জায়গায় পাওয়ার সেন্টার থাকে। একটা উদাহরণ দিই, এই যে জাতিসংঘের তত্ত্বাবধানে যে আমাদের এখানে যে মানবাধিকার লঙ্ঘনের গুরুতর মানবতা বিরোধী অপরাধের যে প্রতিবেদনটি তৈরি হলো, আমরা যেটা তখন শুনেছিলাম, মানে এটা যদিও অফিসিয়াল না, বাট আমরা ভিতর থেকে শুনেছি যে সরকারের অধিকাংশ উপদেষ্টা এই ধরনের একটি জাতিসংঘের উদ্যোগে বা তত্ত্বাবধানে এই ধরনের একটি প্রতিবেদন তৈরির বিপক্ষে ছিলেন, এবং ডক্টর ইউনূসের একক সিদ্ধান্তে বা উনার আগ্রহের কারণে এখানে জাতিসংঘকে যুক্ত করা হয় এবং জাতিসংঘের মাধ্যমে এই প্রতিবেদনটা বা অনুসন্ধানটা করা হয়েছে। আর আরেকটা বিষয়, যেটা ইন্টারন্যাশনাল যে ক্রিমিনাল ট্রাইব্যুনাল আছে আমাদের, এটাতে উম, দলের একটা বিচারের অপশন ছিল। এই সংশোধন যেটা করা হলো সর্বশেষ, ওই সময় দলের যেন কোনো বিচারের বিধান না থাকে, এটা উপদেষ্টাদের এক অংশের বিরোধিতার কারণে বাতিল করা হয়েছে। তো এইরকম বিষয়টা এখন ডক্টর ইউনূস উনি পরিচালিত হচ্ছেন নাকি তার যারা সহযোগী আছেন, যেটা রাজ্জাকি ভাই বললেন যে উনি সরাসরি বললেন যে দুইজন উপদেষ্টা বাদে অন্যদের তিনি সন্দেহ করেন। তো এইরকম এখন অন্যান্য উপদেষ্টারা কতটা সহযোগিতা করছেন বা কার হয়ে কাজ করছেন, কার পক্ষে লড়াই করছেন। তবে রাজ্জাকি ভাই যেটা বললেন এবং আক্তার ভাই যেটা বললেন, দুইজনের আলাপ থেকে এবং আমরাও যেটা মোটামুটি শুনি বুঝি বিভিন্ন জায়গা থেকে, যে সবাই একটু একাট্টা হয়েছে, যে বিএনপি থেকেও। রাজ্জাক ভাই বা আক্তার ভাই যেটা বললেন যে এই মুহূর্তে যদি নির্বাচন হয়, আমরাও জানি যে এই মুহূর্তে নির্বাচন হলে বা যদি 1 বছর 1.5 বছর পরেও নির্বাচন হয়, সেক্ষেত্রে বিএনপি একটা ভালো অবস্থায় আছে, বিএনপি হয়তো বা জিতবে বা সরকার গঠন করবে। তো যাদের সরকার গঠনের সম্ভাবনা নাই, বা ধরেন যারা সরকারে যেতে পারবে না বা রাজনীতিতে নাই, তারা হয়তো বা চাচ্ছেন কোনোভাবে যদি এই সরকারটাকে দীর্ঘায়িত করা যায়। আপনি যদি রাষ্ট্রীয় ক্ষমতার আশেপাশে থাকেন, সুযোগ সুবিধা থাকেন, এটা তো খারাপ কিছু না। মানে মানে ক্ষমতা কেন্দ্রিক ক্ষমতা অর্জনের যে প্রবণতা মানুষের, সেটা সবসময়ই থাকে। তো সেই জায়গা থেকে মনে হয় যে এই সরকারের ক্ষমতা এক জায়গায় কেন্দ্রীভূত না। ডক্টর ইউনূস প্রধান উপদেষ্টা ঠিক আছেন, কিন্তু ধরেন আহ, আরো আমার মনে হচ্ছে কিছু পাওয়ারের কিছু সেন্টার আছে। তো সেই জায়গাগুলিতে ডক্টর ইউনূসকে ভারসাম্য আনতে গিয়ে হিমশিম খেতে হচ্ছে, বা উনি পারছেন, সেটা সময় সাপেক্ষ। আরেকটা বিষয়, ডিসেম্বরের নির্বাচন নিয়ে যে সংশয় নানা কথাবার্তা হচ্ছে, এটা বললে হয়তো বা আক্তার ভাই প্রশ্ন করতে পারেন আমাকে যে আমি সেনা প্রধানের প্রসঙ্গ কেন আনলাম, উনার এখানে কাজ কি। এটা হচ্ছে, আমি সেনা প্রধানের ইন্টারভিউ পড়েছি, উনি একাধিকবার বলেছেন সম্ভবত যে ডিসেম্বরেই নির্বাচন হবে। তো আক্তার ভাই যেটা বললেন যে শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পরে উনিই বলেছেন যে শেখ হাসিনা পালিয়ে গিয়েছে এবং একটা অন্তর্বর্তীকালীন সরকার গঠন করা হবে। আক্তার ভাই বললেন যে আসলে এই সেনা প্রধান কে। হ্যাঁ, ওনার প্রশ্নটা যৌক্তিক, কিন্তু বাংলাদেশে বর্তমান প্রেক্ষিতে সেনাবাহিনী কিন্তু একটা বড়, আমরা যদি ক্ষমতার রাজনীতি বা পাওয়ারের যে বিষয়গুলো যদি আলোচনা করি, সেনাবাহিনী নিজেও কিন্তু একটা ক্ষমতার শক্তির অংশ। সেনাবাহিনীও কি চায় বা চায় না, সেটাও বাংলাদেশের রাজনীতিতে ঠিক এই মুহূর্তে আমি মনে করি গুরুত্বপূর্ণ। এদেরকে কিন্তু আমরা অগ্রাহ্য করতে পারবো না বা বাইরে রাখতে পারবো না। তো সেই জায়গায় সেনা প্রধান যেহেতু বারবার বলছেন যে ডিসেম্বরে নির্বাচন হবে, ডক্টর ইউনূসও বলছেন নির্বাচন হবে, যদিও আমাদের প্রস্তুতি কি, কোন সংবিধানের অধীনে নির্বাচন হবে, এই প্রশ্নগুলো রাজ্জাকি ভাই করেছেন, কিন্তু তারপরে আমার মনে হয় না যে ক্ষমতার ভরকেন্দ্র, বিভিন্ন ভরকেন্দ্র যখন বলা শুরু করছে যে আমরা নির্বাচন চাই,
সেই জায়গায় যারা নির্বাচন চান না বা সংস্কারের নামে নির্বাচন পিছিয়ে দিতে চান, ঝুলিয়ে দিতে চান, তারা কতটুকু সফল হবেন সেটা আমার কাছে মনে হয় বিবেচনায় নিতে হবে। এটা একটা প্রশ্ন। আর আরেকটা প্রশ্ন আপনি যেটা করলেন যে কুচকাওয়াজ নিয়ে, আমি দেখেছি এটা এটা নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে খুব একটা সমালোচনা হয়েছে, কথাবার্তা হয়েছে। ধরেন বিজয় দিবসে, আমাদের দেশে বিজয় দিবসের প্যারেড হবে, 26শে মার্চে আমাদের স্বাধীনতার প্যারেড হবে বা কুচকাওয়াজ হবে, এটা খুবই স্বাভাবিক এবং এটা একটা রেওয়াজ। আমাদের যে বিজয়ের উৎসব হুম। বা স্বাধীনতা যুদ্ধের যে আনন্দ, সেটা আমরা অনুভব করতে চাই। এই ধরনের একটা একটা সারা দেশে উৎসব উৎসব ভাব থাকে। এখন এই মাসে হয়তো বা একটা কথা ছিল যে রমজান মাস, এই রোজার মাসে আপনি কুচকাওয়াজ করা যাবে কিনা বা উৎসব করা যাবে কিনা। মানুষজন একটু ধরেন রমজান মাসে সেহরি খায়, দেরিতে ঘুম থেকে উঠে। তো অন্য 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 জায়গায় হলে ঢাকায় কেন হতে পারবে না? সেটাই আমি বলছি। তার মানে কি বাংলাদেশে কি রমজান মাসে অন্যান্য কোনো কাজ হয় না? সব কি আমরা বন্ধ করে ঘরে বসে থাকি? তা তো হয় না। যেহেতু আমরা স্বাভাবিক রাজনৈতিক কর্মকাণ্ড, অর্থনৈতিক কর্মকাণ্ড, সামাজিক কর্মকাণ্ড, চাকুরিজীবী সবই, ব্যবসা বাণিজ্য সবই করছি, তাহলে এখানে কুচকাওয়াজ করলে সমস্যাটা কোথায় ছিল? আর হ্যাঁ, গরম পড়ে গেছে, সেটা হয়তো বা সীমিত পরিসরে করতে পারতো। যে ঠিক না আছে না, আমরা ওনারা বলছে যে ঢাকায় হবে না, বাকি না, জেলাগুলোতে প্রথমে হবে। প্রথমে কিন্তু আমরা যেটা শুনেছি বলা হয়েছে যে হবেই না। কুচকাওয়াজই হবে না। হ্যাঁ। তারপরে যখন সমালোচনা শুরু হলো, সংশোধন দেওয়া। তখন আমরা চিফ অ্যাডভাইজারের প্রেস টিমের থেকে শুনতে পারলাম যে ঢাকায় হচ্ছে না, কারণ হিসেবে দেখানো হয়েছে যে এই কুচকাওয়াজটা জাতীয় স্টেডিয়ামে হওয়ার কথা ছিল, সেটা এখন প্রস্তুত না, সেটাকে রেনোভেট করা হচ্ছে, সংস্কার করা হচ্ছে, তাই ঢাকার বাইরে 63 জেলায় হবে। তা আমাদের প্যারেড স্কোয়ারে করলে সমস্যা কোথায়? আমরা অন্তত কুচকাওয়াজ না করতে পারি, আমরা একটা স্বাধীনতার একটা সমাবেশ করতে পারতাম। আমরা স্বল্প পরিসরে প্রধান উপদেষ্টা যেতেন, উপদেষ্টা পরিষদ, রাজনৈতিক ব্যক্তিবর্গ, সামরিক কর্মকর্তা, সুশীল সমাজের সবাই যেতেন, সেখানে একটা ভাষণ হতো, ইন্টারাকশন হতো। আপনি তো একটা কুচকাওয়াজ করতে না পারেন, বিজয় প্যারেড করতে না পারেন, বিজয় সমাবেশ করেন, স্বাধীনতার সমাবেশ করেন। তো এইখানেই আমার কাছে মনে হচ্ছে যে সরকারের দক্ষতার প্রশ্নটা আসে। আমি আগের পর্বে যেটা শেষ দিকে বলেছিলাম যে তারা অনেক কথা বলছেন, অনেক জিনিস বুঝছেন দেরিতে। এই যে দেরিতে বোঝাও আপনার একটা অদক্ষতার প্রতিফলন। হ্যাঁ, আপনার কাছে, আপনাকে হ্যাঁ। কিন্তু রাষ্ট্র পরিচালনা করতে গেলে একটা জিনিস, রাষ্ট্র পরিচালনা করতে গেলে আপনাকে জনগণের প্রশ্নের মুখাপেক্ষী হতে হবে, আন্তর্জাতিক কমিউনিটির প্রশ্নের মুখোমুখি হতে হবে নানা বিষয়ে। সেই জায়গায় আপনি কোন বিষয়ে কিভাবে মোকাবেলা করবেন, ম্যানেজ করবেন, সেটা আপনার দক্ষতার উপর নির্ভর করে। আপনি যখন সেটা খুবই স্মার্টলি, দক্ষভাবে সেটাকে ম্যানেজ করতে পারবেন, তখন কথা হবে না। সরকার ধরেন কুচকাওয়াজ নিয়ে কিন্তু আপনার আমি মনে করবো যে অহেতুক একটা বিতর্কের সৃষ্টি করেছে। এখানে একটা একটা বড় ধরনের অদক্ষতা। ধরেন আওয়ামী লীগের পক্ষ থেকে তো এক ধরনের প্রচারণা প্রপাগান্ডা আছেই, যে এই সরকার বা যারা ফেসিবাদ বিরোধী আন্দোলন করেছিল তারা হচ্ছে স্বাধীনতা বিরোধী, তাদের মধ্যে ধর্মীয় উগ্রপন্থার একটা প্রবেশ ঘটেছে। এইরকম যখন আওয়ামী লীগের প্রচারণা হচ্ছে দেশে বিদেশে সর্বত্র, সেই জায়গায় যখন আপনি এই ধরনের কাজকর্ম করবেন, তখন তো আওয়ামী লীগের হাতে আপনি অস্ত্র তুলে দিচ্ছেন। এটা তো আপনার দক্ষতার পরিচায়ক না। আপনি হয়তোবা দেখেছেন তুলসী গ্যাবার্ড আজকে নয়াদিল্লিতে কিছু কথাবার্তা বলেছে। আমি এই প্রশ্নটাই আপনাকে করতে চেয়েছিলাম যে ওইখানে বিশ্বের কয়েকটি দেশের, মনে হয় 20টি দেশের গোয়েন্দা আছেন, এবং হুম। তুলসী তুলসী গাবার্ডও আছেন। উনি একটা প্রশ্ন তুলেছেন বাংলাদেশের ব্যাপারে, যেটা একটুখানি আলোচনাও করেছেন আক্তার ভাই। হ্যাঁ, ওইটা তো ধরেন একটা, আমাদের কাছে মনে হয় না যে তুলসী তুলসী গ্যাবার্ড যে বলেছেন সেটা বাংলাদেশের উপরে খুব বেশি নেতিবাচক প্রভাব পড়বে বা ঝামেলা হবে। তবে এটা তো অস্বীকার করার উপায় নাই যে সম্প্রতি বাংলাদেশে কিছু কিছু জায়গায় কিন্তু এরকম ধর্মীয় উগ্রবাদ বা বিভিন্ন গোষ্ঠী তৌহিদি জনতা নাম টাম দিয়ে জনগণ কনসেন্ট্রেট হচ্ছিল, সেইটাকে আমি মনে করি সরকারের শক্ত হাতে দমন করা উচিত ছিল। তো এই এই তুলসী গ্যাবার্ডের এই বক্তব্যের পরে বা যারা ওই যে বিভিন্ন দেশে যারা ইন্টেলিজেন্সরা ছিলেন তাদের উপস্থিতিতে একটা বক্তব্যের পরে আমার কাছে মনে হচ্ছে যে এটা গুরুত্বপূর্ণ একটা বিষয় এবং সরকার এটা গুরুত্ব দিয়ে বিবেচনা করবে। এবং এই যে বাংলাদেশে রাজ্জাকি ভাই তো খোলামেলা ভাবেই বললেন যে কিছু আচরণ কার্যক্রম আমরা দেখতে পারলাম, এই যে এই এক লোককে গিয়ে বেত দিয়ে বা লাঠি দিয়ে পিটাচ্ছে রোজার দিন, উনি কেন রেস্টুরেন্টে ঢুকেছেন, এটা তো খুবই একটা অগ্রহণযোগ্য আচরণ। আপনি কেউ যদি রোজা না রাখে, এখন আপনি কি তাকে জোর জবরদস্তি করবেন? আপনি ধর্মের ভিত্তিতে যদি চিন্তা ভাবনা করেন, আপনি তাকে দাওয়াত দেন, তাকে আপনি বলেন যে আপনি রোজা রাখেন, কেন রোজা রাখবেন না, তার সঙ্গে আপনি ডায়ালগে যান। আপনি তো
তাকে প্রকাশ্যে এইভাবে লাঠি দিয়ে মারতে পারেন না। আমি জানি না ওই লোককে আটক করা হয়েছে কিনা। পরে আমি শুনেছি যে ওই লোক প্রকাশ্যে ক্ষমা প্রার্থনা করেছেন, কিন্তু এই আচরণ তো ঠিক না, এগুলা উস্কে দেওয়া যাবে না। আমাদের সবাইকে সংযত হতে হবে, এবং বিশেষ করে ধর্মীয় উগ্রপন্থা না, শুধু যে কোনো ধরনের উগ্রপন্থা রাজনীতিকে আমাদেরকে প্রতিরোধ করতে হবে। এটাকে আমাদেরকে মানে খুব বেশি বাড়তে দেওয়ার সুযোগ দেওয়া জি, যাবে না। শেষ করবেন। এটা আমাদেরকে আমি মনে করি যে তুলসী গেবার্ড, আর আরেকটা বিষয়, তুলসী গেবার্ডের এই মিটিংটা বাংলাদেশ ইস্যুতে যতটা না গুরুত্বপূর্ণ, তার চেয়ে বেশি গুরুত্বপূর্ণ আমি মনে করি যে ভারতের আঞ্চলিক রাজনীতিতে ভারত যেহেতু একটা ক্রমশ কোণঠাসা হয়ে গিয়েছে, এবং ধরেন বাংলাদেশ ইস্যুতে আমি বলবো যে ভারত মার্কিন যুক্তরাষ্ট্র এবং চীনের কাছে হেরে গিয়েছে। সেই জায়গা থেকে ভারত চেষ্টা করছে যে বিভিন্ন লোকজনকে জড়ো করে একটু কথা টথা বলে তার অবস্থানটা একটু পরিষ্কার করা বা তার শক্তিটা প্রদর্শন করা। এটাই আমি মনে করি এটা খুব বেশি গুরুত্বপূর্ণ কিছু না। আর আমরা যেহেতু ধরেন একটা আমি তো বলি এটা বিপ্লব হয়েছে 5 আগস্ট, বিপ্লবোত্তর পরিস্থিতিতে আছি। সো নির্বাচন হয়ে গেলেই যে এই সরকারে যারা আছেন বা যারা দায়িত্বশীল আছেন তারা যে সরকারে থাকবেন না বা বাদ হয়ে যাবেন এমনটা ভাবার কোনো কারণ নাই। তো আমি মনে করি যে সরকারের অযথা সময় ক্ষেপণ না করে এইসব এই সংস্কারের কথাবার্তা গাল গল্প আমাদের না শুনিয়ে সরকারের উচিত যে খুব দ্রুত একটা নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করা এবং সেই অনুযায়ী কাজ এগিয়ে নিয়ে যাওয়া। আর দ্বিতীয়ত, ভদ্রলোক উনি যে প্রশ্ন করে গেলেন, কথা বলে গেলেন একজন দর্শক, আহ, এইখানে আসলে আমাদেরকে বুঝতে হবে তুলসী গাবার্ডকে ভারত নিয়ে এসেছে, তো উনি ভারতের স্বার্থ অনুযায়ী কথা বলবেন। কারণ ভারতের যে ইন্টেলিজেন্স গ্যাদারিংটা ছিল, বিভিন্ন দেশের ইন্টেলিজেন্স হেড বা যাদেরকে নিয়ে ভারত একটা কনফারেন্স করলো, এটা ভারত একটু, আমি যেটা আগেও বললাম যে তাদের শক্তি বা তাদের প্রতি সমর্থন, এটা প্রচারের চেষ্টা করছে। তো ওইখানে এসে তারা যাদেরকে আমন্ত্রণ জানিয়েছে বা যারা আমন্ত্রিত হয়েছেন তারা ভারতের স্বার্থ সংরক্ষণ করবেন বা ভারতের লাইনেই কথা বলবেন, এটা খুবই স্বাভাবিক। তো এটা নিয়ে আমি মনে করি যে খুব বেশি উত্তেজিত হওয়ার কিছু নেই। বরং আমাদের যেটা করতে হবে, আমাদের রাষ্ট্রের বা আমাদের সরকারের যারা আছেন, আমাদের রাজনৈতিক দলে যারা আছেন, আমাদের দেশের জনগণ, আমাদেরকে সতর্ক হতে হবে। এই যে ভারত না, শুধু ধরেন কি আন্তর্জাতিক রাজনীতিতে প্রত্যেকটা রাষ্ট্রেরই কিছু নিজস্ব বিষয় থাকে। সেই বিষয়গুলোতে যেন বাইরের কোনো শক্তি, বহির কোনো দেশ যেন সুযোগ নিতে না পারে, সেই বিষয়ে আমাদেরকে সতর্ক থাকতে হবে। যে আমরা চাইলাম কথা নাই বার্তা নাই গিয়ে মাজার ভেঙে ফেললাম, আমরা চাইলাম কথা নাই বার্তা নাই যে কিছু লোকজন গিয়ে বই মেলায় কোন বই রাখা হয়েছে হামলা করে ভেঙে ফেললাম, এবং আমরা এই এই কি বলে যে রাস্তাঘাটে মানুষকে পোশাকের বিষয়ে আহ, জ্ঞান দিব। সবক দেওয়া শুরু করলাম। এই জিনিসগুলো আমাদের মনে হয় যে একটু এড়িয়ে চলতে হবে, একটু সতর্ক আমাদের থাকতে হবে, এটাই বলে আমি মনে করছি আর কি। জি।